আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা চতুর্ভুজ ও সামান্তরিক পার্ট 2 অর্থাৎ তৃতীয় পর্ব বা ম্যাথ 3 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে এসেছি। এটার 2 নম্বর ভিডিও। এইখানে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম এখানে চতুর্ভুজ এবং সামান্তরিক সম্পর্কে বিভিন্ন ধারণা নিয়েছিলাম, প্লাস সূত্র শিখেছিলাম। আমরা দেখেছি সেখানে 5টি সূত্র ছিল। চতুর্ভুজের ক্ষেত্রফলের 2টি সূত্র এবং সামান্তরিকের ক্ষেত্রফলের 3টি সূত্র শিখেছিলাম। আশা করি আপনারা সেগুলো মুখস্থ করে নিয়েছেন এবং রপ্ত করে নিয়েছেন। ভিউয়ার্স, মনে রাখবেন, সূত্রই কিন্তু একটা চ্যাপ্টারের মূল অংশ। আপনি যদি আমি সবসময় বলে থাকি, আপনি যদি একটা চ্যাপ্টারের সূত্রগুলো ভালো করে গুছিয়ে পড়ে নেন খুব সুন্দর করে, তাহলে মনে রাখবেন ওই চ্যাপ্টারটার 90 থেকে 95% আপনার আয়ত্তে চলে এসেছে। সূত্রগুলোই আপনার প্রধান। আপনার অঙ্ক করার দরকার নাই তো, আপনি যদি ভালো করে সূত্র করেন। আর আপনি সূত্র ভালো করে করেন নাই, অঙ্ক মুখস্থ করেন না কেন, আপনার কোনো লাভ নেই। ফলাফল শূন্য হবে পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে। দেখবেন কলমের আগা ভেঙে গিয়েছে, চলছে না আর কলম, কারণ সূত্র আপনার ভুল হচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। তো যাই হোক, আমরা আজকে বেশ কিছু অতি সংক্ষিপ্ত, বেশ কিছু বলতে কি, এই চ্যাপ্টারের প্রয়োজনীয় অতি সংক্ষিপ্ত সবগুলো প্রশ্নই করে ফেলবো। মোটামুটি 6-7টা প্রশ্ন রয়েছে। একটু মনোযোগ দিলে দেখবেন খুবই সহজ এবং খুবই মজার। যেমন প্রথম প্রশ্নটা আমরা দেখি। কোনো চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে 14 সেন্টিমিটার। আমরা জানি কর্ণকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এটা পাশে সুন্দর করে লিখে দেব। এখানে কর্ণ ডি ইজ ইকুয়াল 14 সেমি। আপনি ইংরেজিতে সেমি লিখতে পারেন, বাংলায় সেমি থাকলে বাংলায় সেমি লিখবেন। এখানে অবশ্যই বাংলায় সেমি থাকবে, আমি সংক্ষেপে সিএম লিখেছি। আপনি এখানে বাংলায় সেমি দেবেন। এরপরে দেখেন, বিপরীত শীর্ষ হতে, তার মানে সামান্তরিকটার বিপরীত, মানে কর্ণ বাদে অপর যে দুটা কৌণিক বিন্দু রয়েছে সেইখান থেকে ওই কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ অফসেট। লম্বের দৈর্ঘ্যকে তো অফসেট বলে, আমি এখানে দুটোই উল্লেখ করে দিয়েছি। প্রশ্ন অফসেটও থাকতে পারে, লম্বের দৈর্ঘ্যও থাকতে পারে। একটা হচ্ছে P1 ইজ ইকুয়াল 6, তাহলে P1 ইজ ইকুয়াল 6 আপনি অফসেট লিখতে পারেন, এখানে নাও লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে আসেন আরেকটা অফসেট, P2 ইজ ইকুয়াল 4, এগুলো সেন্টিমিটার দিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনি বলবেন যে ভাইয়া অফসেট অফসেট, আপনি লিখতে পারেন প্রথম অফসেট দ্বিতীয় অফসেট, কই বাদ নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি অফসেট অফসেট নাও লেখেন P1 P2, তারপরেও এক্সামিনার কিন্তু বুঝে নেবেন যে এগুলো এই লম্ব দূরত্বগুলোর কথা বলা হয়েছে। আপনি এটা ভাববেন না যে স্যার যদি না বোঝে। আরে ভাই, স্যার যদি না বুঝে, এটা কেমন ধরনের প্রশ্ন? স্যার না বুঝলে তো স্যারের জায়গায় স্যার যায়নি। আপনি বুঝেছেন কিনা এইটা মুখ্য বিষয়, এটা মাথায় রাখবেন। যাই হোক, আমরা কর্ণ পেয়েছি ডি এবং অফসেট পেয়েছি P1 P2। তো আমরা জানি এই ক্ষেত্রে যদি এরকম দেয় যে একটি কর্ণ দিয়েছে আর দুটি অফসেট দিয়েছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, তাহলে অতএব লিখব অতএব ক্ষেত্রফল। এখানে আরেকটা বিষয় আমি বলি, ক্ষেত্রফল অনেকে লিখবে যে চতুর্ভুজটির ক্ষেত্রফল, এত কথা না লিখলেও চলবে। এখানে শুধু ক্ষেত্রফল দিলেই ফাটাফাটি। কেন? কারণ হচ্ছে কি, আপনি ক্ষেত্রফল এখানে কথাটা যে লিখেছেন, কার ক্ষেত্রফল বের করছেন সেটা তো আপনি প্রশ্নেই দেখতেছেন। এখানে প্রশ্নে লেখা আছে না চতুর্ভুজটির ক্ষেত্রফল কত, সেটা যে ক্ষেত্রফল আমরা বের করছি। চতুর্ভুজের ক্ষেত্রফল মেনশন করার দরকার নাই, তবে হ্যাঁ, একাধিক চতুর্ভুজ বা ত্রিভুজ এরকম থাকলে সেক্ষেত্রে মেনশন করে দিতে হয়। তো যাই হোক, আমরা ক্ষেত্রফলের সূত্রটা ফেলে দিই। হাফ ডি P1 প্লাস P2। খুব সুন্দর করে সূত্রটা ফেলে দেবেন। 1/2 ডি এর মান আমরা দেখতে পাচ্ছি 14। ওকে, এখানে গুণন দিতে পারেন কিংবা ইন্টু দিতে পারেন, মানে ডট দিতে পারেন, কোনো সমস্যা নেই। P1 এর মান 6 প্লাস P2 এর মান 4। মানটা বসায় দিলাম। এখানে দেখেন 2 দ্বারা 14কে কাটলে হয় 7, ফলে থাকলো 7 গুণন 6 আর 4। এটা কিন্তু যোগ, এটা কিন্তু গুণ না, খুব সাবধান, এখানে ভুল করে গুণ করবেন না। তাহলে 6 আর 4 10, তাহলে 7 10 70, দ্যাট ইজ দ্য অ্যান্সার। অবশ্যই এখানে বর্গ সেন্টিমিটার লিখবেন, বর্গ সেন্টিমিটার কথাটি লিখে দেবেন, কারণ ওরা একক সেন্টিমিটার দিয়েছে, আর ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আশা করি অঙ্কটি করতে পারবেন এবং অঙ্কটি অনেক সহজ। আপনি জাস্ট প্রশ্নটা অ্যানালাইসিস করবেন, সূত্র ফেলে দেবেন, অঙ্ক হয়ে যাবে। আমরা পরের প্রশ্নে যাব ভিউয়ার্স। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি সামান্তরিকের ক্ষেত্রফল 60 বর্গ সেমি। এর ভূমি যদি 20 সেমি হয়, বা এর ভূমি 20 সেমি হলে উচ্চতা কত? আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র 3টা পড়েছিলাম। একটা হচ্ছে ডিপি, যেখানে কর্ণ আর অফসেট দেয়া থাকতো। আরেকটা পড়েছিলাম বিএইচ, যেখানে ভূমি আর উচ্চতা দেয়া থাকতো, বা ভূমি আর উচ্চতা সংক্রান্ত সংশ্লিষ্ট কোনো বিষয় থাকতো। আরেকটা পড়েছিলাম এবি সাইন থিটা।
এ বি সাইন থিটা। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি ভূমি দেয়া আছে, উচ্চতা চেয়েছে, এবং বিষয়টা হচ্ছে সামান্তরিকের। তো সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত ওরা ক্ষেত্রফল দিয়েছে, দিক না, কিন্তু প্রশ্নের মধ্যে ভূমি আর উচ্চতা দেওয়া রয়েছে, ফলে আমরা অবশ্যই এখানে সামান্তরিকের ভূমি আর উচ্চতার যে সূত্রটি সেটি প্রয়োগ করবো, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল বিএইচ, যেখানে ভূমি গুণন উচ্চতা সূত্র পড়েছিলাম সেটা। তো তার আগে আমরা এখানে কী কী দেওয়া আছে সেটা লিখি। এখানে ক্ষেত্রফল ইজ ইকুয়াল 60 বর্গ সেমি, এখানে পিছনে জায়গা নেই তাই আমি লিখলাম না, আপনি লিখে নেবেন অবশ্যই। এরপরে ভূমিকে বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বি হচ্ছে 20 সেন্টিমিটার, উচ্চতা এইচ ইকুয়াল হোয়াট, এটা চেয়েছে আমার কাছে। তাহলে এখন লিখব, অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল, বা এখানে শর্ত মতে দিলে ভালো হয়, শর্ত মতে বা প্রশ্ন মতে ক্ষেত্রফল ইকুয়াল কত, 60 ওরা দিয়েছে। প্রশ্ন মতে ক্ষেত্রফল ইকুয়াল 60 বা শর্ত মতে ক্ষেত্রফল ইকুয়াল 60। বাট আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি আর উচ্চতা দিয়ে পাই বিএইচ ইকুয়াল 60 আছে 60, বা বি এর মান আমরা দেখতেই পাচ্ছি এখানে 20, তাহলে 20H ইজ ইকুয়াল 60, বা এইচ ইকুয়াল 60/20, 0 0 কাটা, 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে ইজ ইকুয়াল হচ্ছে 3, একক যেহেতু সেন্টিমিটার তাহলে এখানে লিখে দিতে হবে সেন্টিমিটার। আর এইচ মানেই হচ্ছে উচ্চতা, আমরা দেখিয়েছি এখানে, তাহলে এখানে এইচ এর বদলে উচ্চতা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস, এই তো হয়ে গেল। আমরা দেখি পরে আরেকটি অঙ্কে যাব পরের। তো ভিউয়ার্স, এই অঙ্কটির সেম প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই তো এই অঙ্কটি আমি এইমাত্র করে দিলাম। এখানে দেখেন 13 সালে এসেছিল, 15 সালে এসেছিল, আবার 13 সালে এসেছিল। আসলে এই প্রশ্নটা প্রায় সেম, তো এই জন্য হয়তো সাল উল্লেখ করা আছে, একই সাল, যে কোনো একটা এসেছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি প্রথম প্রশ্নটা পড়ে দিচ্ছি। ক্ষেত্রফল 40 বর্গমিটার, ভূমি 20, উচ্চতা কত? আগের মতোই, ওখানে যেমন ক্ষেত্রফল ছিল 60, ভূমি ছিল 20, এখানে ক্ষেত্রফল আছে 40 আর ভূমি আছে 20, তাহলে উচ্চতা কত সেটা বের করতে বলেছে। পরের প্রশ্নটা দেখেন, এখানে বলা হয়েছে ক্ষেত্রফল 62 এবং ভূমি হচ্ছে 20.5, এটা অবশ্যই করে নেবেন, এই যে 20.5, এটা একটু ফটোকপিতে প্রবলেম হয়েছে, যাই হোক। তো এইটার উচ্চতা কত এটা বের করতে বলেছে। সেম প্রশ্ন একদম, ক্ষেত্রফল 120, পরেরটা ক্ষেত্রফল 120 আর বর্গমিটার, আর ভূমি হচ্ছে 20 মিটার, উচ্চতা কত এটাও করে নেবেন। এখানে উত্তরগুলো অবশ্যই দেওয়া রয়েছে, আপনি অবশ্যই চেক করে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন, প্রবলেম হলে আমাকে জানাবেন। তো আমরা পরের প্রশ্নে যাব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এবার যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে সামান্তরিকের একটি কর্ণ 20 মিটার এবং এর বিপরীত শীর্ষ হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, তার মানে অফসেট, হ্যাঁ তাই না, 5 মিটার, ক্ষেত্রফল কত? তো আমরা যেহেতু একটা কর্ণ দিয়েছে, তাহলে আমরা লিখব এখানে কর্ণ ডি ইজ ইকুয়াল 20 মিটার এবং অফসেট পি ইজ ইকুয়াল দিয়েছে 5 মিটার। অতএব আমরা জানি যে একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র 3টি, তার মধ্যে যদি ডি আর পি দিয়ে দেয় তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ডিপি। অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল ডিপি, সরি, ডি এর মান বসাই দিই 20 গুণন পি এর মান বসাই দিই 5, 5 20 100, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ, আর ওরা যেহেতু দিয়েছে একক মিটারে তাহলে বর্গ মিটার। আশা করি এটা করতে পারবেন। এর সেম কোনো কোশ্চেন নাই, আমরা পরের আরেকটি কোশ্চেনে যাব। বিকজ এইখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। এখানে সামান্তরিকের দুটা কর্ণ দিয়েছে, প্রশ্নটা একটু ভিন্ন রকমের। দুটা কর্ণ দিয়ে কিন্তু সামান্তরিকের কোনো সূত্র নেই, আমরা যেই পর্যন্ত পড়লাম সেই পর্যন্ত বুঝি। একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 এবং 12, তার মানে একটা কর্ণ D1 আর একটা কর্ণ D2। তো আমরা সেটা লিখি এখানে, কর্ণ D1 ইজ ইকুয়াল হচ্ছে 16 সেন্টিমিটার, আর আবার আরেকটা কর্ণ D2 ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার।
এরপরে আসলে তারা কি বলেছে সেটা একটু দেখে। ভিউয়ার্স বলেছে কর্ণদ্বয় পরস্পর লম্ব লম্ব হলে ক্ষেত্রফল কত। এখন এইখানে ভাববার বিষয়, আমাদের যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানা রয়েছে তিনটি, সেই সূত্র তিনটি কিন্তু তিনটির মধ্যে এটি একটিও পড়ছে না। কিন্তু ভিউয়ার্স এখানে একটা কন্ডিশন এক্সট্রা করে লাগিয়ে দিয়েছে, কর্ণদ্বয় পরস্পর লম্ব। তো এই যে কর্ণদ্বয় পরস্পর লম্ব, এই জিনিসটা কোন চতুর্ভুজের ক্ষেত্রে বা কোন সামান্তরিকের ক্ষেত্রে খাটে? আপনারা নিশ্চয়ই আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম চতুর্ভুজের বিভিন্ন জ্যামিতিক চিত্র থেকে দেখেছিলাম, ওখানে চতুর্ভুজ রম্বসও কিন্তু একটু চতুর্ভুজ ছিল। আমরা যদি রম্বসকে নিয়ে একটু রম্বসের চিত্রটা নিয়ে একটু বিবেচনা করি, তাহলে দেখেন এর কর্ণ দুইটা যদি আমি হাতে এঁকেছি ভিউয়ার্স, তারপরেও দেখেন এখানে কিন্তু 90 ডিগ্রি চলে এসেছে, যেটা 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ফলে একমাত্র রম্বসেরই কর্ণদ্বয় পরস্পর লম্ব হতে পারে, একমাত্র রম্বসেরই কর্ণদ্বয় পরস্পর লম্ব হতে পারে। তার মানে ওরা এই যে শেষের যে শর্তটা, এইটুকু দিয়ে বোঝাতে চেয়েছে আমরা যে সামান্তরিকটার কথা বলছি, এটা আসলে ওই যে সামান্তরিকের সূত্র আমরা এই চ্যাপ্টারে শিখেছি সেই সামান্তরিক না, বরং এটা একটা রম্বস। এখন রম্বস তো আসলে আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব, তৃতীয় অধ্যায়ে খুব ভালো করে পড়ে নেব, মানে এর পরের অধ্যায়ে। কিন্তু এইখানে যেহেতু অঙ্কটা দিয়েছে সামান্তরিকের ভাষায়, তাই আমি এই প্রশ্নটা সামান্তরিকের হিসেবেই করাচ্ছি, কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা আমরা রম্বসের সূত্র দিয়ে করবো। এখন কথা হলো রম্বসের সূত্র তো আমরা পড়ি নাই, তা আমি এখানে বলে দিচ্ছি, সমস্যা কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ d1 d2, অর্থাৎ হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এই সূত্রটা আমরা অবশ্যই তৃতীয় অধ্যায় খুব ভালো করে শিখবো এবং এই সংক্রান্ত অঙ্কও করবো, প্রচুর অঙ্ক করব। তো এইখানে জাস্ট এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, তাই করায় দিলাম। তাহলে এখানে লিখতে পারি আমরা, এখানে লিখতে পারেন যেহেতু কর্ণদ্বয় পরস্পর লম্ব, তাই ইহা একটি রম্বস। অতএব ক্ষেত্রফল ইকুয়াল হাফ d1 d2, জাস্ট সূত্রটা যেটা আমরা এইমাত্র দেখলাম। তো মনে রাখবেন ভিউয়ার্স, যদি কখনো কর্ণদ্বয় পরস্পর লম্ব বলে তাহলে সেটা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার রম্বস। হাফ, এখানে d1 এর মান 16, আরেকটা হচ্ছে 12, 2 দ্বারা 16কে কাটলে হয় 8, আর আমরা জানি 8 12 হয় 96। দ্যাট ইজ দ্য অ্যান্সার। আশা করি করতে পারবেন ভিউয়ার্স, যদিও প্রশ্নটা একটু ব্যতিক্রম, আসলে সামান্তরিক কথাটা থাকলেও সামান্তরিকের প্রশ্ন এটি না। দেখি ভিউয়ার্স আমরা পরের প্রশ্নে যাব। তো ভিউয়ার্স এইখানে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 50 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, ক্ষেত্রফল কত? তো নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সূত্রটি পড়বে। আমরা তো সামান্তরিকের ক্ষেত্রফলের তিনটি সূত্রই জানি, তার মধ্যে একটি সূত্র ছিল থিটা দিয়ে, সন্নিহিত বাহু দিয়ে, তো সেই সূত্রটাই পড়বে। প্রথমে আপনি প্রপার্টিগুলো আলাদা করে নেন। তো এখানে এ ইকুয়াল হচ্ছে 50 সেমি, অবশ্যই ভাষায় থাকবে, ভাষায় থাকলে ভাষায় দেবেন, আর যদি ওরা সেমি ইংরেজিতে এইভাবে সেমি দেয় তাহলে আপনি এখানে সেমি দিতে পারবেন। বি ইজ ইকুয়াল হচ্ছে 20 সেমি। আমি আসলে প্রশ্নে সিএম দিয়েছি কেন? যাতে প্রশ্নটা ছোট হয়, আর আমি এমনি লিখতে প্রশ্নটাই যদি বড় হয় তখন কিন্তু আমাদের আসলে একটু খারাপ লাগে, খটকা লাগে। হ্যাঁ, এরপরে থিটার মান আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। অতএব ক্ষেত্রফল, এখানে আমরা জানি কথাটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ বি সাইন থিটা। এর মান আমরা বসিয়ে দিচ্ছি 50, বি এর মান 20 গুণন সাইন থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটার মানটা বসাই দিলাম, সাইন ছিল সাইন। এখানে 5 2 10, আর 2টা শূন্য আছে, 2টা শূন্য, অর্থাৎ 20 আর 50 গুণ করলে হবে 1000 গুণন সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, এই হাফ দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে 500। ফলে অ্যান্সার হলো 500 বর্গ সেমি। সিম্পল, এই একটি অঙ্ক এই সূত্র দিয়ে এসেছিল। এই সূত্রটি আসলে এরপরে আর কোনো প্রশ্নেই ব্যবহৃত হবে না,
তো আমি এই জন্যই আগের ভিডিওটিতে এই সূত্রটিও দেখিয়ে দিয়েছি, আপনি অবশ্যই করে নেবেন এবং করবেন। আবার এইভাবে যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই এই সূত্রটি প্রয়োগ করে ঠিক এইভাবেই অঙ্কটি করে দেবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো ইনশাআল্লাহ দেখা হবে এরপরে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।